আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আমাদের প্রতিদিনকার আয়োজন আজকের খবর অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে কনক সারোয়ার নিউজের প্রতিদিনকার এই আয়োজনে আমরা বাংলাদেশের যে পত্রিকাগুলো আগামীকাল সকালে আপনাদের হাতে যে পৌঁছবে, সেই পত্রিকাগুলোর উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব বাঙালিরা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকেও আমরা জানাতে চাই বাংলাদেশের সর্বশেষ আপডেট। তো দর্শক, আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, রাজনৈতিক বিশ্লেষক, সাবেক কূটনীতিক জনাব সাকিব আলী। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, কেমন আছেন? আমি অসুস্থ শুনছিলাম কিছুটা। আমি ভালো হয়েছি, কারণ আমাদের ঢাকাতে একটা বেশ ফ্লু এর মতো চলছিল, তো আমি ভালো হয়ে গেছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সাথে যোগ দিতে পারে খুব আনন্দিত। না, সুস্থ থাকেন এটাই কামনা করি। দর্শক, আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, আপনারা মতামতে করতে পারেন। আপনাদের যে মন্তব্যের যে জায়গাটা, কমেন্টসে আপনারা যদি প্রশ্ন করেন, আমরা সেই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এবং আগামীতে আমরা একটি পরিকল্পনা করছি, এই অনুষ্ঠানের অর্ধেক সময় পরে সরাসরি আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানের সামনে যুক্ত করার একটি পরিকল্পনা নিয়েছি। আশা করি 1 তারিখ থেকে সেটি আমরা করার চেষ্টা করব। তো সাকিব ভাই, আমরা প্রথমেই যথারীতি আজকের কিছু পত্রিকা শিরোনাম দেখে নিই। তো আমরা শিরোনাম যেটি দিয়েছি, কোন পথে বাংলাদেশ, আপনি দেখছেন যে ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে তাদের আওয়ামী লীগের নেত্রী যারা আছেন তারা বাধ্য করছেন নেতা এমপি মন্ত্রীদের কাছে রাতের বেলায় যে তাদের মনোরঞ্জনের জন্য। একটি ভয়ঙ্কর অভিযোগ। বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটি ঐতিহ্যবাহী কলেজে কিভাবে সম্ভব? সরকারি কলেজ এবং রাজনীতির মাঠ উত্তপ্ত, পুলিশ খুবই সহিংস, আর পুলিশের চেয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আরো বেশি সহিংস। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে আসতে চাই। প্রথমেই আমরা যদি মানব জমিন দিয়ে শুরু করি, মানব জমিনের প্রধান শিরোনাম, বিশ্বব্যাংকের রিপোর্ট, বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখতে 3 বাধা। 3টি বাধার বিষয়ে তারা বলছেন। প্রবৃদ্ধি ধরে রাখার জন্য তারা বলছেন যে শক্তিশালী বাণিজ্য প্রতিযোগিতার অভাব, একটি দুর্বল ও অরক্ষিত আর্থিক খাত এবং ভারসাম্যহীন ও অপরিকল্পিত নগরায়ন, এই 3টি বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রাখতে বাধার সৃষ্টি করছে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড হাস, তিনি গতকাল মেক দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গভর্নেন্স স্টাডিজ এর সিজিএস এর আয়োজিত ওই অনুষ্ঠান, এবং সেখানে তিনি বলেছেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এবং এই ভদ্রলোক বাংলাদেশে যোগ দেওয়ার পর থেকেই কিন্তু নির্বাচন নিয়ে একই রকম কথা বলছেন, একই রকমের গুরুত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা দুদু বলেছেন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে। বিএনপি হাঁটু ভাঙা দল হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন, তার পাল্টা জবাব হিসেবে মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে। এবং রাজধানীতে বেড়েছে ছিনতাই, 68টি স্পটে বসছে সিসি ক্যামেরা। এবং সাকিব ভাই, আপনি দেখেন যে ছিনতাই বেড়েছে, এই জন্য পুলিশ তৎপর হওয়ার চেয়ে ধান্দা হচ্ছে যে 68টা ক্যামেরা লাগাবো, ওইখান থেকে আবার কমিশন খাবো, মানে ওদিকে যাচ্ছে। মানে যখন সিসি ক্যামেরা ছিল না, যখন এই প্রযুক্তি ছিল না, তখন কি করছে পুলিশ? পুলিশের ট্রেনিং তো তখনকার, সিসি ক্যামেরা ভিত্তিক ট্রেনিং তো না। আমরা আজকে পত্রিকার খবর দেখে আমরা আলোচনায় আসছি। ফানি সব গেম আর কি আমাদের বাংলাদেশে। ডেইলি স্টার বাংলা যদি আমরা একটু দেখি, ডেইলি স্টার বাংলায় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা করছে ডিএমপি, অর্থাৎ ডিএমপির কাছে অলরেডি তথ্য চলে গেছে ডিএমপি জঙ্গি হামলাই হবে। দুঃখিত, আচ্ছা একটু টেকনিক্যাল সমস্যা, আমি আবার একটু যাই।
পাশাপাশি তারা বলছেন ডেইলি স্টার একটি অসম্ভব ভালো একটি কাজ করেছেন, গুম থেকে মুক্তি পাওয়া মানুষ কেন নিজেকে লুকিয়ে রাখেন, এরকম একটি তথ্য ডকুমেন্টারি তারা ছেড়েছেন গত 2-3 দিন আগে। পাশাপাশি নির্বাচন কমিশনার বলেছেন জাতীয় নির্বাচনের চমক আছে, তিনি রংপুরে সফর করতে যে কথাটি বলেছেন। পাশাপাশি আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকারটাকে এখন ভূত হিসেবে দেখছেন। কি মনে করেন আপনি, আপনার কাছে জানতে চাইবো। পাশাপাশি আমি দর্শকদেরকে বলবো ডেইলি স্টারের একটি ভিডিও, যে ভিডিওটি গুম নিয়ে ডেইলি স্টার তৈরি করেছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনাদের ভালো লাগবে আশা করি। এটি আপনারা ডেইলি স্টারের ওয়েবসাইটেই পাবেন, তাদের ইউটিউবেও পাবেন। আমার মনে হয় যে আপনারা দেখে নেবেন, অনেক 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 সাহসী একটি কাজ। তো সাকিব ভাই, সবকিছু মিলিয়ে কি মনে করেন কোন পথে বাংলাদেশ? আমরা যদি ইডেন কলেজ বা পরবর্তী বিষয়গুলো ধরি, আপনি কি মনে করেন? আসলে আপনি যে ইডেন কলেজের কথা বললেন, অথবা আপনি যে পুলিশের ছাত্রলীগের যে ভূমিকার কথা বললেন, আপনার প্রত্যেকটা বিষয়ই আসলে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। এর সাথে আপনি আবার প্রবৃদ্ধির কথা বললেন, এগুলোর সাথেও সম্পর্কযুক্ত আসলে। এবং তার মূলে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আপনি তো আমেরিকায় আছেন। আমেরিকায় এখন আমার কাছে এই জিনিসটা আজকে আমার মনে হয় বলাটা ভালো, আর একই কথা তো বারবার বলতে ইচ্ছা করে না। আমেরিকায় আপনারা এখন যাদের সাথে কথা বলেন, আপনি কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, তো আমি যেটা বলতে চাই যে উনাদের এখন সবচেয়ে ভয় হচ্ছে যে গণতন্ত্র বোধহয় আমেরিকায় থাকবে না। তো গণতন্ত্র যে আমেরিকায় থাকবে না, সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে যে ট্রাম্প সাহেব মনে করেন যে উনি হচ্ছেন রাজা, উনি যতদিন বেঁচে থাকবেন উনি আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন, উনার জন্য কোনো আইন প্রযোজ্য না। উনি কয়েকদিন আগে আপনি জানেন যে কতগুলো অতি গোপনীয় নথি একেবারে নিজের কাগজের মতো করে নিয়ে চলে গেছেন, হ্যাঁ, এবং উনি এটা কেয়ারও করেন না, উনি মনেই করেন যে উনি আইনের ঊর্ধ্বে। উনার ছেলে মেয়েরা উনি মনে করেন যে তারা হচ্ছে গিয়ে ওই দেশের রাজকুমার এবং রাজকুমারী, এবং উনার ওখানে উনি বলে দেন যে উনি ভোটে হারলে ওই ভোট উনি মানেন না, একমাত্র যেই ভোট জিতেন সেই ভোটটাই হচ্ছে সঠিক ভোট, আর উনি হারলে এটা সঠিক ভোট নয়। এখন আপনি বলেন, এবং উনার একটা বিরাট এক দল লোক আছে যে যারা উনি যা বলেন তাই শুনেন। এই জন্যই তো আজকে আমেরিকার অধিকাংশ লোক, সংখ্যাগরিষ্ঠ লোক বলছে যে তারা বলছে যে গণতন্ত্র আজকে একটা বিরাট হুমকির মুখে পড়েছে। তাই তো আমরা কয়েকদিন পরে নভেম্বরে ইলেকশনে যাচ্ছি, সেই ইলেকশনে ঠিকমতো ভাবে ভোট গণনা করা হবে কিনা এটা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। যদিও তাদের বিচার বিভাগ এখন পর্যন্ত ভোটের পক্ষে, নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একটা মানে কঠোর ভূমিকা রেখেছে, তাই তো? এই হচ্ছে অবস্থা। সাকিব ভাই, একটা বিষয় যোগ করতে চাই। ধরেন গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আমরা যেটি দেখলাম যে ওয়াশিংটন পোস্ট একদম ট্রাম্পের টেলিফোন সংলাপ ফাঁস করে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে তিনি পেনসিলভেনিয়ার যিনি নির্বাচন প্রধান আছেন, গভর্নর আছেন, তাকে ফোন করে বলছেন যে তুমি আমাকে এত ভোট বেশি দেখাই দাও। জর্জিয়ার ইয়েকে, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমলাতন্ত্র কিন্তু গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি অনুগত, তারা এটি সমন্বিত রাখবেই। এবং প্রশাসনের আপনি যদি বলেন যে 99% কিন্তু সংবিধান এবং আইনের প্রতি অনুগত, যার কারণে কিন্তু ট্রাম্প সাহেব সুবিধা করতে পারেন নাই, গণতন্ত্র পারেন নাই, সবকিছু। তো এই জায়গা তো আর বাংলাদেশের না, আপনি যদি বলেন। এখন আমি বলছি যে প্রথমে এখানে তাহলে ট্রাম্প সাহেবের যা যা বলছেন, উনি রাজা, উনার ছেলে মেয়েরা হচ্ছে রাজকুমার রাজকুমারী, উনি খালি যে ইলেকশনে জিতবেন সেটাই সঠিক, অন্য কোনো ইলেকশন সঠিক না, উনি যা বলবেন সেটাই মানবে একটা গোষ্ঠী। এইটা যদি দেখেন তাহলে তার সাথে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তফাৎটা কোথায়? আমি তো কোনো তফাৎ দেখি না। উনি মনে করেন এই দেশের উনি খালি যখন ইলেক্টেড হবেন তখনই সঠিক।
সুতরাং এখন এর সাথে আমরা আরো যোগ করি যে একটা দল যখন 12 বছর ধরে একটা দেশে আছে এবং এই দলটার আসলে যদি আপনি কোনো আদর্শ বলেন, আদর্শ হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় থাকা, এবং সেটাই তারা করেছে। এবং সেখানে করতে যে তারা যেটা করেছে, মানুষকে তারা পণ্য করেছে, তারা এখানে দুর্নীতি করেছে এবং করে এটাকে একটা বিশাল ব্যবসায় রূপান্তরিত করেছে। এই ব্যবসা উপরে যেমন আছে, আপনার যেমন বিদ্যুৎ সাপ্লাইয়ে আপনি দেখেছেন সামিট গ্রুপের সাথে যেরকম হয়, যেমন সালমান এফ রহমানের সাথে হয়, যার জন্য আমাদের আর্থিক খাত ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের রাষ্ট্রীয় খাত ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়ে যায়, যার জন্য আমাদের আপনি দেখেন আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা কর্পোরেশনের অবস্থা চরম খারাপ। ঠিক সেইটারই কিন্তু একটা অতি তৃণমূল পর্যায়ে আপনি দেখতে পাইলেন ইডেন কলেজে কিভাবে মেয়েদেরকেও পণ্য করা হয়। সুতরাং পণ্য করার জিনিসটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত চলছে, প্রত্যেকটা জিনিসকে ব্যবসায় রূপান্তরিত করা চলছে। ইডেন কলেজে আপনি বলছেন, আমি কি মনে করি বাংলাদেশে কি আর অন্য কোন, আপনি ওই যে পাপিয়া বলে একটা মেয়ের কথা ছিল না, নরসিংদীর থেকে একজন কোন নেত্রী কোত্থেকে উঠে এসেনি, ওয়েস্টিনের মতো জায়গায় আমি শুনেছি, এটা আমি খবর থেকে বলছি, যে ওইখানে নাকি তিনি বিশাল কি বলবো সেক্স ইয়ে চালাতেন, নেটওয়ার্ক ওখানে চালাতেন। তো আপনি কি মনে করছেন যে এটা খালি ইডেন কলেজেই হচ্ছে? এটা তো নানান জায়গায় হচ্ছে, আমি শিওর এটা নানান জায়গায় হচ্ছে। এবং এটা হচ্ছে যে এই যে স্বৈরতন্ত্র আমাদের দেশে চলছে বর্তমানে, হ্যাঁ, এখানে কিন্তু মানুষের ভালোত্ব শেষ হয়ে গেছে। আপনি দেখেন আমাদের দেশের পুলিশ অফিসারদের মধ্যে যে কতজন ড্রাগ এডিক্ট, আমাদের এখানে পুলিশ অফিসারদের মধ্যে যে কতজন এই অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে নিজেদের জীবনে মানবিকতা একেবারে চলে যেয়ে তাদের পক্ষে মদ খাওয়া ছাড়া, ড্রাগস করা ছাড়া এবং মহিলা বিষয়ক এই বিনোদন ছাড়া তাদের জীবনে তাদের বাঁচতে পারছে না, বিকজ এত নির্যাতন এবং নিপীড়ন এই দেশে পুলিশকে দিয়ে এবং অন্যান্যদেরকে দিয়ে করানো হয়। আমি এই নিপীড়নের এই যে মরাল ডিকে, যেটা আমি মানে ইংরেজিতে যেটা বাংলারই মানে বাংলায় বলতে পারছি না, যে মরাল ডিকে, এই আদর্শগত আমরা একটা পাপের জগতে আছি। সেই পাপের জগতে আমরা আজকে ইডেন কলেজের কথা দেখছি। আপনি দেখেন এই যে আমি এক সময় বলি যে গুমগুলো হয়েছিল বিএনপির তৃণমূল পর্যায়ে, যে গুমগুলো হলো সেই গুমগুলো নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না, কিন্তু এবং আমি ডেইলি স্টার ওটা দেখিনি, কিন্তু আজকাল আপনি দেখছেন যে গুমের ব্যাপারেও কিন্তু এক ধরনের কনফিউশন, বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যে সবাইকে আসলে গুম হয় না, আমরা তো দেখছি অনেক ছেলে চলে যায়। হ্যাঁ, অনেক ছেলে চলে যায়, অনেক মেয়ে চলে যেতে পারে, সেটা হতেই পারে, সেটা অন্য জিনিস, কিন্তু গুম হওয়া হচ্ছে কি একেবারেই অন্য জিনিস। সুতরাং এখানে যেমন আমি মনে করি যে এই গুমের ব্যাপারে, গুম হয়ে যাচ্ছে, এগুলো কেন হয়? যেমন ধরেন আমি যদি সত্যিকারের গুমগুলোর কথা চিন্তা করি, বিএনপি তৃণমূলে যে গুমগুলো হয়েছিল কেন হয়, আমরা কেন এত সহিংস হয়ে যাই? কারণ আমার কথা হচ্ছে ভাই, যে এটা আসলে একটা বড় ব্যবসা। এই ব্যবসায় বছরে প্রায় 50,000, 60,000, 70,000 কোটি টাকার প্রফিট হয়। সেই প্রফিট চালানোর মতো ব্যবসা করতে হলে যতটুকু সহিংসতা চালাতে হয় সেই সহিংসতা চলতে থাকে। বর্তমানে আর ওইভাবে গুম করা যাচ্ছে না নিষেধাজ্ঞার কারণে, কিন্তু এগুলো চলেছে এইভাবে। তো আপনি আমাকে যেহেতু অনেকগুলো বিষয়ে কথা বলতে বলেছেন, এর মধ্যে আপনি আরেকটা কথা বলেছেন প্রবৃদ্ধির কথা বলতে, আপনি যদি চান আমি প্রবৃদ্ধির ব্যাপারে বলতে পারি, মানে ওটা আবার আর্থিক বিষয়ে চলে যাবে। তবে ইতিমধ্যে আমরা রাজনৈতিক যে দুর্বৃত্তায়নের কথা আপনি বলেছেন বাংলাদেশ কোন পথে যাচ্ছে, এটার মেইন কথাই হচ্ছে যে এখানে সত্যি কথা হচ্ছে যে এখানে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট নাগরিক যারা, তারা আমাদের দেশ শাসন করে, এবং তারা আমাদের দেশ শাসন করার সময় এই দেশটাকে তাদের কোনো দায়িত্বের প্রতি, দায়িত্ব যে একটা পবিত্র ব্যাপার, আপনি যদি আমাকে একটা দায়িত্ব দেন, আপনি যদি আমাকে বলেন যে ভাই আমার বাচ্চাটাকে আপনি আজকে দেখে রেখেন, আমি একটু বাইরে যেতে হবে, এটা তো আমার একটা পবিত্র ব্যাপার, যে দায়িত্ব দিয়েছে। এই যে দায়িত্বের পবিত্রতা বলতে কিন্তু কোনো চিন্তা ইনাদের নাই, এবং এইভাবেই দেশটাকে বিক্রি করা, ছিঁড়ে ভিড়ে ধ্বংস করে দেওয়া, কাউকে ভারতকে কিছু দিয়ে দেওয়া, চীনকে কিছু দিয়ে দেওয়া, পারলে 10টা দেশকে 10 ভাগে দিয়ে বাকিটা ওনাদের রুল করা, এই হচ্ছে ওনাদের চিন্তা ভাবনা। তো সেই জন্যই বাংলাদেশের ওনাদের মানে অধীনে
বাংলাদেশের কোনো টেকসই উন্নয়নও সম্ভব না, এবং বাংলাদেশের মানুষের যে অত্যাচার চলছে, নিপীড়ন চলছে। আমাদের এখন কি চলছে বর্তমানে বাংলাদেশে, আমরা কি আছি? বাংলাদেশে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের ইনকামের অবস্থা অত্যন্ত খারাপ। তাদের ইনকাম বাড়ে নাই, বরং কমেছে। যা ছিল তার মধ্যে এখন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি আপনার বেড়েছে, আমাদের জিনিসপত্রের দাম বেড়েছে ধরেন ডাবল। এখন খাবার দাবারের জিনিস এইরকম ভাবে দাম বেড়ে গেছে যে বাংলাদেশের মানুষের এখন অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ। লজ্জার জন্য মুখে হয়তো বলতে পারে না, কিন্তু তাদের প্রচন্ড অবস্থা খারাপ। ঠিক সেই নির্যাতন, নিপীড়ন আমি দেখি না এই শেষ হবে যতদিন না এই চুরিতন্ত্র শেষ হবে এবং যতদিন না আমাদের দেশে আইনের শাসন হবে। বাংলাদেশে প্রবৃদ্ধি নিয়ে যে কথাগুলো বলছে, যেমন ধরেন আর্থিক খাত, যেমন বলছেন নগরায়ন, আর একটা কি যেন বলেছে, আমার ঠিক এখন মনে পড়ছে না, কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা লক্ষণ ভাই। বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে তাহলে কিছুই হবে না। বাংলাদেশে যদি সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ না থাকে তাহলে কি আপনি মনে করেন যে বাংলাদেশে সুন্দর নগরায়ন করা সম্ভব? বাংলাদেশে কেউ মধ্যেই সুন্দর নগরায়ন হবে না। কারণ তখন কি করবে, ওই যে রিয়েল এস্টেট ডেভেলপার যারা আছে তারা আমাদের রাজুক জাতীয় সরকারি কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে এরা করে নিবে। সুতরাং আমাদের দেশে কোনো কিছু হতে হলেই প্রথম আমাদের যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে আমাদের স্বাধীন বিচার বিভাগ এবং আমাদের একেবারে সুষ্ঠু নির্বাচনের আইন। এই দুটো ছাড়া, এই দুটো পূর্ব শর্ত ছাড়া বাংলাদেশে কোনো সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। এবং এর জন্য আমাদের প্রবৃদ্ধি কয়েকদিন পর আস্তে আস্তে নামতে থাকবে, সেটাই বললো এটি। এবং আপনি জানেন যে আমাদের ডলারের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে $160, 160 টাকা। তো এবং এটি কিন্তু সরকারি নির্দেশনা যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রধান আছেন সাম নজরুল ইসলাম, তিনি অর্ডার দিয়েছেন ব্যাংকগুলোকে, তার অথরিটি যেটি চেয়ারম্যান হিসেবে, যে তোমরা এত টাকার বেশি ডলার কিনবা না বা ইয়ে করবে না। একটা প্রতিদিন তো একটা সময় প্রতিদিন বাংলাদেশ ব্যাংক কিন্তু হিসেব করে পরের দিনের রেট নির্ধারণ করত। এখানে কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা কিন্তু জানি না। আরেকটা ভয়াবহ অবস্থার দিকে কিন্তু যাচ্ছে এইসব দুর্নীতিবাজ 2 নাম্বার লোকদের পরামর্শে। তো আমি জি বলেন। আপনি একটা জিনিস মনে রাখেন, আমাদের মনে আছে আপনার যে আমাদের রিজার্ভ থেকে $100 মিলিয়ন চুরি হয়ে গেছিল, ফিলিপিন্সে গিয়েছিল। সেটা কি হইলো ভাই? আপনি তো সাংবাদিক, আমাকে কেউ বলেন, কেউ কিছু হলো? বাংলাদেশ ব্যাংকের ভিতরে এই যে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর সম্পর্কে অত্যন্ত মানে যারা কিছু জানে না তারাও জানে যে তাদের দুর্নীতি নিয়ে এই মানে খবরাখবর আছে, কিন্তু তাদেরকে কিচ্ছু করা হয় নাই। ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের যে কি ধরনের একটা আপনার আগে তো কি ছিল, বাংলাদেশ ব্যাংক হচ্ছে ওনাদের নিয়ন্ত্রক, সেখানে বাংলাদেশ ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের অন্তত এক শ্রেণীর কর্মকর্তা যেইভাবে ব্যাংকগুলোর সাথে আতাত বানছে, তাতে আমাদের আর্থিক খাতে দেখার মতো কেউ নাই। আমাদের আর্থিক খাত একেবারে এতিম বলতে পারে। সুতরাং এটা আমরা যতক্ষণ না বাইরে আছি, আমরা তো ভিতরে খবর জানিও না, এটার মধ্যে কি হচ্ছে আমরা জানি না। আপনি বলেন যে বাংলাদেশের এই যে ইয়ের কথা, রিজার্ভের কথা, বাংলাদেশে আসলে রিজার্ভ কত? আমার IMF এর অনুযায়ী যা বলছে তার থেকে কি 7 বিলিয়ন কম নাকি আরো কম? আমরা কিন্তু এগুলো সম্পর্কেও আমাদের আমরা জানি সবসময় ভাষা, কিন্তু আমরা কয়েকদিন কথা বলার পরে আমরা এটা ইয়ে করে ফেলি, মানে ভুলে যাই। আপনি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংকের একটা প্রচন্ড খারাপ একটা নজির সৃষ্টি করেছে এই সরকার। সেখানে যে এটা সৃষ্টি করেছে, আপনার মনে আছে যে আমার মনে নেই, প্রথমে আতিকুর রহমান সাহেব বোধহয় ছিলেন গভর্নর, উনি থাকার সময় ওই যে আতিয়ার রহমান যখন ছিলেন, তারপরে বোধহয় উনি ছেড়ে চলে গেলেন যখন রিজার্ভের ওই যে চুরিটা হলো। তারপরে যিনি আসলেন, আমাদের এখানে 2 জন আসলেন হচ্ছে গিয়ে প্রাক্তন অর্থ সচিব, এবং তারা এসে এখানে আমি যতদূর জানি যে তারা এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চেতা কোনো বাংলাদেশ ব্যাংকের কোনো ভূমিকা রাখতে তারা সহায়তা করেন নাই। তারা ভিতরে কি বলেছেন আমি জানি না। বর্তমান যিনি গভর্নর, তিনি প্রথম দিন এসেই তিনি বোধহয় ঋণ যারা খেলাফি আছে তাদের পক্ষে একটা মানে রুল রিল্যাক্সেশন করলেন, রুল উনাদের হাতে দিলেন, উনাদের পক্ষে একটা বিধির
চেঞ্জ করলেন। সুতরাং বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা এখন প্রচন্ড খারাপ। বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের থেকে যেভাবে চুরি করা হয়েছে, এবং এই ব্যাংকগুলো ডাইরেক্টরদের মধ্যে আবার এক ধরনের ক্রস আন্ডারস্ট্যান্ডিং আছে। সুতরাং এখানে, এবং আপনি জানেন যে এই ব্যাংকগুলোর সাথে আমাদের 2বার শেয়ার কেলেঙ্কারি হয়েছে একমাত্র শেখ হাসিনা সরকারের সময়। কোন পৃথিবীতে কোন দেশে একটা সরকারের সময় 2বার আসলো ক্ষমতা আর 2বারই শেয়ার কেলেঙ্কারি। এবং আমরা সবাই এও নাম জানি যে কে এই শেয়ার কেলেঙ্কারির মূল হোতা। সুতরাং এরকম যখন ওপেন সিক্রেট, সেখানে আমরা আর্থিক নিয়ে কি বলবো বলেন? আমাদের দেশে কোনো আর্থিক খাত আছে? আপনি বলেন তাহলে। আর্থিক খাত বলতে আমরা যেটা বুঝি সেটা কি আছে? কিছুই নাই। এটা আপনি কি করেছেন? আপনি আসলে ডাকাতের হাতে যখন ব্যাংক তুলে দিয়েছেন, এই হচ্ছে আমাদের আর্থিক খাতের অবস্থা। আর তার জন্য যে প্রচারণা করতে হয় সেই প্রচারণাগুলো আমাদের কর্মকর্তারা করে যান। তো সাকিব ভাই, আমরা আরেকটি সংবাদ আপনাকে দেখাচ্ছিলাম যে 68টা স্পটে সিসি ক্যামেরা বসছে, কারণ ছিনতাই বেড়েছে। তো ছিনতাই তো ধরেন অতি আদিম পেশা, অতি আদিম অপরাধ, ক্রাইমের একটা টুল, অতি আদিম কাল থেকে চলছে। তো পুলিশের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের সময় তার সিসি ক্যামেরা ছিল না। তো এখন আপনি ছিনতাই দমন না করে 68টা সিসি ক্যামেরা বসাবেন, এটা টেন্ডার করবেন, ক্যামেরা আসবে, তারপর আপনি ক্যামেরা ধরে ধরে ছিনতাইকারী ধরবেন। কি মনে করেন এটার পিছনে কি? প্রথম কথা হচ্ছে যে পুলিশের আসলে সিসিটিভি ক্যামেরা কেনার প্রকল্প বোধহয় এটা প্রথম না। এর আগে অনেকবার সিসিটিভি ক্যামেরা কেনা হয়েছে বলে আমার মনে হয়, কারণ আমি খবরের কাগজেই পড়েছি। হ্যাঁ, আমি তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কখনো চাকরি করিনি, তবে এর একটা ইতিহাস থাকবে। আমার একবার মনে পড়ছে যে পুরো একটা মানে বেশ আগের একটা খবর, সেটা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা যেগুলো লাগানো হয়েছিল এর আগে, পুলিশ সেগুলো বন্ধ করে দিত অথবা নষ্ট করে দিত, কারণ তাদের ঘুষ খাওয়াটা ধরা পড়ে যাচ্ছে। ওই যে তারা যে ট্রাফিকের কাছে যে ঘুষ খায় না, যে আপনার ট্রাককে যে ধরে, এটা তাদের সমস্যা হয়। তারা যেহেতু ওরা করতে পারছে না, সেজন্য ওরাই নষ্ট করে দিত। সুতরাং ওরাই একসময় নষ্ট করেছে, আজকে ওরা আবার একটা যে কোনো, এখন তো একটা আপনার ধুয়ো উঠেছে, কিছু বললেই একটা কিছু কিনতে হবে, সুতরাং এখন তারা সিসিটিভি ক্যামেরা কিনতে চায়। এই ক্ষেত্রে আমি একটা কথা জাস্ট আমি এখানে আসছি, আমি আপনার সাথে এটাতে বলবো যে দেখেন, আমাদের নির্বাচন কমিশন কিন্তু বলছে যে ইভিএম তারা কিনবেই, 8,000 কোটি টাকা খরচ করে তারা ইভিএম কিনবেই। যখন প্রত্যেকটা মানুষ বাংলাদেশে বলছে যে ইভিএম কেনা, আমরা ইভিএম চাই না, তখন উনারা আমাদের থোড়াই কেয়ার করে উনারা বাংলাদেশের জনগণের 8,000 কোটি টাকা কিন্তু খরচ করে ফেলবেন। এবং সেখানে যারা যারা টাকা বানানোর, সেটা আপনার 1,000 কোটি টাকা হোক বা 500 কোটি টাকা হোক আমি জানি না, সেই টাকাটা তারা বানাবেন এবং এটা এনে তারপরে এটা ধ্বংস হয়ে যাবে, এটা পড়ে থাকবে, এটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। ওই ইভিএম কেউ ব্যবহার করতে পারবে না আলটিমেটলি, দেখবেন। ঠিক সেইভাবেই আমি বলছি যে এখানেও ওনারা বলছেন যে হ্যাঁ ওনারা ওইভাবে করছেন, আমরাও এখানে করি, 68টা লাগিয়ে দিচ্ছি। 68 না, ওনারা যদি 168টা বলেন নাই, এটাই আমি ওনাদের কাছে মানে আমি বলবো ধন্যবাদ জানাই যে ওনারা 68টার মধ্যে দিয়ে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, সুতরাং এখন আপনি যেটা বলছেন যে এটা তো আগে দরকার ছিল না, না আগে দরকার ছিল না। ওনারা ছিনতাই আটকানোর জন্য, আমি যেটা বলতে চাই যে ছিনতাই আটকানোর জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবহার, সেটা ঠিক আছে। আমি সেটাতে এটা তো একটা নতুন প্রযুক্তি তো ব্যবহার হতেই পারে। সেটা আমেরিকাতে হয়, আমি দেখেছি ইউকেতে, আমি ইউটিউবে দেখেছি যে ইউকেতে ভীষণ ভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। এটা একটা নতুন প্রযুক্তি, আমাদেরকে মানে আপনার তদন্তে সাহায্য করে, ভালো কথা। কিন্তু সেটা তো দিয়ে তো আপনি তো হরিণ লুট করার জন্য টাকা চুরি করবেন আর ওইটাকে ডিলে করাবেন। বাংলাদেশেও সিসি ক্যামেরা দিয়ে অনেক ঘটনা তারা ডিটেক্ট করেছেন, এটা ভালো। কিন্তু ধরেন ছিনতাই দমনের জন্য সিসি ক্যামেরা তো পূর্ব শর্ত না আর কি। না না, পুলিশের দায়িত্ব আছে, প্রহরা আছে, এবং এগুলোকে ডেভেলপ তারা না করে তারা জোর দিচ্ছেন সিসি ক্যামেরার উপরে। সেই জন্য আমি সাকিব ভাই, আরেকটি খবরের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে দৈনিক প্রথম আলোর একটি খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের যে শোভাযাত্রা হয়েছে তাতে যোগ দিয়েছেন স্থানীয় ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, অর্থাৎ আমাদের অনেকেই যোগ দিয়েছেন, আরো বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ছিলেন সেখানে। তো কিভাবে দেখেন আপনি, সরকারি কর্মচারীদের কি
এগুলোতে যোগ দেওয়া ম্যান্ডেটরি, বা আইন কি বলে, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনাকে একটা মজার গল্প বলতে হবে তাহলে। আমি যখন ওয়াশিংটনে ছিলাম, তো ওয়াশিংটনে তখন তো হচ্ছে আওয়ামী লীগের প্রথম সরকার। তো আমাদের অ্যাম্বাসেডর ভালো মানুষ ছিলেন, অত্যন্ত আমার ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি আবার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে উনি খুব ভালো মানে ম্যানেজ করতে পারছেন আর কি, সেই জন্য আমাদের রাষ্ট্রদূত ছিলেন, কিন্তু আমাদের ফরেন সার্ভিসে KM শিহাবুদ্দিন সাহেব। তো উনি ওই বঙ্গবন্ধু মৃত্যু ওই যে মানে জাতীয় শোক দিবস, হ্যাঁ 15ই আগস্ট অথবা কিছু, ওই ওয়াশিংটনে একটা বঙ্গবন্ধু পরিষদ বলে একটা অর্গানাইজেশন আছে, জি জি জি, তো তাদের কোন একটা প্রোগ্রামে আমাদেরকে উনি একদম লিখিত অর্ডার দিছে যে আমাদের যাইতে হবে। তো আমরা সব স্যুট টুট লাগাই গেছি। যাওয়ার পরে সবাই বলছে যে হ্যাঁ আমরা তো কখনো দূতাবাসের লোকজনকে দেখি না, কিন্তু এখন দেখা যাচ্ছে। তো অ্যাম্বাসেডর সাহেব বোধহয় অর্ডার দিছে। অ্যাম্বাসেডর সাহেব তখন কি করলেন, না 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 আমি তো কোনো অর্ডার দিই নাই। এখন আমরা কি বলবো, উনি তো অর্ডার দিয়েছেন, এই অর্ডারেই আসছি, এখন বলতেও পারছি না যে স্যার যে আমাদেরকে অর্ডার দিয়েছেন। হ্যাঁ, তো আমি আপনাকে বলছি সেই সময়কার কথা। এখন আমাদের এখন তো যেটা হয়েছে, আমি আপনার সাথে কি আলোচনা করেছিলাম না কিছুদিন আগে, ওই যে চিটাগং-এর ডিসির কথা মোনাজাত করে বসলেন যে, হ্যাঁ এখন তো ওনাকে নাকি রিটার্নিং অফিসার থেকে নাকি সরানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা থেকে। কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম যে ট্রাম্প যখন করতে চেষ্টা করেছিল তখন কোনো কর্মকর্তা ওনাকে ভোটে সাহায্য করে নাই। আর আজকে আমাদের প্রতি কোনো ডিসি ইউএনও কে আমরা বিশ্বাসেই নিতে পারি না, কোনো পুলিশকে আমরা বিশ্বাসেই নিতে পারি না। আমরা জানি যে উনারা জনবিরোধী, আমরা জানি যে আমরা যদি কোনো ভোট কেন্দ্রে আমরা দেখি যে বাইরে পুলিশের একজন কর্মকর্তা আছে, তাহলে আমরা ধরে নিব যে এটা এখন আওয়ামী লীগের হাতে। কি আমরা ধরে নেই না? অবশ্যই আমরা এখন এটা ধরে নেই, বিশ্বাস করার কোনো উপায় নাই তো, এখন উপায় নাই। এবং উনারাদের মধ্যে এতই নগ্নতা, এই ব্যাপারে এতই নগ্নতা, কারণ আওয়ামী লীগ আবার নগ্নতাটাকে বোধহয় খুব লাইক করে, যে নগ্ন আমার মানে সমর্থন দরকার, এবং সেই জন্যই অতিরিক্ত সুপার গিয়েছেন, ওনারা গিয়েছেন। ওনারা কেন যান আসলে ভাই, ওনারা যান কেন? ওনারা তো ইরেশনাল পারসন না, ওনারা তো পাগল না। ওনারা যান কারণ এইটার জন্য ওনাদের লাভ হয়, ওনাদের লাভ হয়। সেই লাভটা হচ্ছে যে উনাদের, আপনি প্রত্যেকের সম্পত্তি দেখেন আর উনাদের কেরিয়ার ট্র্যাজেক্টরি দেখেন, উনাদের সম্পত্তি দেখেন, তাহলে বের হয়ে যাবে লাভটা কি। এটাই। এবং এই যদি অবস্থা হয় তাহলে আপনি এই যে মার্কিন রাষ্ট্রদূত যে বলছেন, বা ইইউ বলছে, বা বিদেশিরা বলছে সবাইকে ফেয়ার ফ্রি ইলেকশনের কথা বলছে, তো সেটি তো আসলে এই প্রশাসন দিয়ে তো সুদূর পড়া হতো। এই প্রশাসন হচ্ছে আমি আপনাকে একটা বলি, মজার কথা বলি, সেটা হচ্ছে যে 2001 সালে যখন উনি লতিফুর রহমান সাহেবের হাতে যখন ক্ষমতা দিয়েছিলেন, আপনার হয়তো মনে আছে, উনি যখন উনাকে চিফ অ্যাডভাইজার করলেন, তারপরে যখন দেখলেন যে লতিফুর রহমান সাহেব সব উল্টাপাল্টা করে দিচ্ছে, উনার যে সমস্ত লোকজনকে বসাইছিলেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তখন উনার তো মাথা খারাপ হয়ে গেল। তো শেখ হাসিনার তখন একটা উক্তি ছিল যে ক্ষেত বাঁচাইতে দিলাম বেড়া, বেড়া খায় ক্ষেত। মানে উনি, এই বাংলাদেশ হচ্ছে উনার ক্ষেত, বুঝতে পারছেন? এবং এই ক্ষেতের উনি দিয়েছেন বেড়া, বেড়াটা হচ্ছে লতিফুর রহমান সাহেব, এবং বেড়াটা দিলে এখন বেড়াটাই আমাকে আটকে দিচ্ছে। তো উনি এই বাংলাদেশকে যে নিজের পার্সোনাল প্রপার্টি হিসাবে দেখে, তার অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ট্রাম্পের অধীনে যদি আমেরিকা, এবং ধরে নেন যে ট্রাম্পের হাতে সমস্ত রিপাবলিকান কর্মকর্তা যদি হয় কালকে, যে সমস্ত রিপাবলিকান কর্মকর্তা আপনার আমেরিকার ভোট নিয়ন্ত্রণ করবে এবং সবাই, তাহলে যা হবে বাংলাদেশে তাই হচ্ছে। এটা আমেরিকার বোঝা উচিত। আপনি ধরে নেন যে কে ধরেন কু ক্লাক্স ক্ল্যান যখন ছিল, তারা যেভাবে প্রত্যেকটা ভোট কেন্দ্র কন্ট্রোল করত, ঠিক সেভাবে এখানে প্রত্যেকটা ভোট কেন্দ্র কন্ট্রোল হচ্ছে। এখানে পুলিশ প্রশাসন এবং তাদের যে গুন্ডা বাহিনী, তারা সব একসাথে। এটা তো আগে হয়েছে, তাই না? সাউথে হয়েছে, দক্ষিণে হয়েছে, ঠিক আমেরিকাতে যা ওরা যে ভয় করে, এগুলো আমরা গত 12 বছর 15 বছর ধরে আমরা দেখে আসছি। এই হচ্ছে কি অবস্থা। আপনি আসলে
একটা কথা আছে যে আপনি মানে কুমিরের কাছে তো আর আপনি ইয়ে রাখতে পারেন না, মানে মুরগি ছানা রাখতে পারেন না, তো আপনি তাই রেখেছেন, এইভাবে কোনো মতেই সম্ভব না। ওবায়দুল কাদের বলছেন যে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন, অর্থাৎ ওনারা চান যে ওনাদের অধীনে নির্বাচন হবে, এবং শীর্ষ পর্যায়ে যেভাবে বলে আমাদের অধীনে তো ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, গত দুটি নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। কি ফানি, কি অদ্ভুত কথা। এটা ফানি, একদিক দিয়ে এটা ফানি, কিন্তু আরেক দিক দিয়ে এটা অত্যন্ত কি বলবো আপনাকে, গোয়েবলস এর মতো না, যে আমি মিথ্যা কথা বলতেই থাকবো, আমি কখনোই সত্যি কথা বলবো না, সত্যি কথা স্বীকার করব না। এবং ওবায়দুল কাদের সাহেব বলেন, বা ছাত্রলীগের যখন মিছিল দৌড়ায় যায়, ছাত্রলীগের নামে বলে যাই বলুক, হ্যাঁ, লক্ষ্য মুজিব ঘরে ঘরে, ওরা কি মিন করছে? ওরা মিন করছে যে এই চুরিতন্ত্রটা থাকবে, তাই তো? প্রতিদিন, আমি বলছি না যে আমাদের এখানে জঙ্গিবাদ হোক, আমি জঙ্গিবাদ বিরোধী, আমি এখানে চাই না যে কি বলে কোনো সাম্প্রদায়িকতা হোক, আমি সাম্প্রদায়িকতা বিরোধী, আমি এখানে চাই না কোনো কারো উপরে অন্যায় হোক, কারো উপরে ইয়ে হোক, নিপীড়ন হোক, সেটা আমরা সবাই বিরোধী, আপনিও বিরোধী, আমিও বিরোধী। কিন্তু তারা যে স্বার্থ, গোষ্ঠী স্বার্থ নিয়ে কাজ করে, সেটা হচ্ছে প্রতিদিন যে 3000 কোটি টাকা করে এখানে চুরি হয়ে যায়, সেই চুরিতন্ত্রের পক্ষে ওবায়দুল কাদের সাহেব কথা বলে। ওবায়দুল কাদের সাহেব ওই যে হাতে যখন রোলেক্স ইয়াটা দেখে না, ওই যে রোলেক্স ঘড়িগুলো পরে না, ওই যে কত কত কোটি টাকার ঘড়ি, আমি জানি না, শুনছিলাম যে অনেক অনেক দামি, আমি তো জানি না ভাই, আমি এত আমার ইয়ে নাই, তো ওগুলা দেখে এই তত্ত্বাবধায়ক সরকার ভূত, নানান কথা বলা যায়। যেই তত্ত্বাবধায়ক সরকার উনারা স্থাপন করেছিলেন, এবং তাও কি মাগুরার একটা ঘটনার পরে, সেটা 2014 এবং 2018 মতো এত নির্লজ্জ চুরি কি আমাদের আসলে উপমহাদেশে কখনো হয়েছে বলে আপনার মনে হয়? আমি তো মনে করি না। আমাদের উপমহাদেশে কোনোদিন হয়েছে বলে আমি মনে করি না। এশিয়া মানে আফ্রিকার কোনো দেশে কখনো হয়েছে কিনা আমি জানি না। তাহলে আমরা সবচাইতে মানে জলজ্যান্ত, সবচাইতে চুরি যেভাবে হয়েছে সবার সামনে, এইরকম একটা চুরির নির্বাচনের পরে উনি যদি বলেন এটা ভূত, মানে আমি ওবায়দুল কাদের সাহেব কি বলবো আপনাকে, সাদ্দাম হোসেন সাহেবের অনেক ছিল না আপনার, ওই যে আপনার মানে পাঁচাটা অনেক মন্ত্রী ছিল না, আপনার মনে আছে না, যে তারা যা ইচ্ছা তাই কথা বলতো? ওবায়দুল কাদের সাহেবের কথার সাথে বাস্তবতার কোনো ইয়ে নেই। ওবায়দুল কাদের সাহেবের কথাকে আমি আসলে কোনো মূল্যই দিতে চাই না। হ্যাঁ, কেউ কেউ মনে করেন যে ওবায়দুল কাদের সাহেবের আবার ওই যে চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খাওয়ার সময় আসছে আর কি, উনি চোখ বন্ধ করে চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খাবেন আর সব সত্য কথা বলে যাবেন, এরকম একটা সময় সামনে আসছে আবারও। মানে উনিও হয়তো আমি যেটা বলতে চাই, উনিও হয়তো মানে কতদিন ধরে এই মিথ্যা কথা চালিয়ে যাবেন? উনারও তো একটা, আমি ধরে নিব যে উনি একটু যদি বেটার মানে আত্মার মানুষ হন, একটু ভালো আত্মার মানুষ হন, উনি এইটার শেষ চাইবে না। আমি তো ভেবেছিলাম যে উনি যে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন, মানে আল্লাহ মানে হায়াত দিয়েছেন, মানে একদম শেষ ছিলেন তো, তাই না? ফিরে এসেও কিন্তু বহাল তবিয়তে তিনি চালিয়ে যাচ্ছেন তার। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় আল্লাহর রহমতের যে কতটুকু অভাব। আমি মনে করি যে আল্লাহর রহমত এখনো ওনারা দেখতে পাইলেন না। এবং এখানেও আরো একটা ব্যাপার বলা আছে, আমি মনে করি যে এখানে এগুলোর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। শেখ হাসিনার কাছে যারা আসেন, তারা এক ধরনের একটা সম্মোহনীর মধ্যে পড়ে যান, কিন্তু তারা ওখান থেকে বাইর হইতে পারেন না, তারা উনার গ্রিপ থেকে বাইর হইতে পারেন না। একমাত্র না, আমরা দেখেছি কখন, যখন ওই যে উনাদেরকে পুলিশের সামনে নেওয়া হয় বা উনাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় 2007-08-এ, তখন আমরা দেখেছি আসল কথা বের হয়। তো তাছাড়া যদি আসল কথা না বের হয়, এটা একটা দুঃখজনক ব্যাপার। ওবায়দুল কাদের সাহেবের কথা বলার কোনো দরকার নেই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আসলে কনক আমাদের আমি কোনো সম্ভাবনা দেখি না। এবং আরেকটা কথা ভাই বলা দরকার, যে বর্তমানে যেই এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সেটা তো খালি একটা নির্বাচন করে চলে যেত, তাই না? কিন্তু আপনার কি মনে হয় যে আজকে একটা ঠাস করে একটা নির্বাচন করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমার তো মনে হয় না। এইভাবে যেভাবে রাষ্ট্রকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে, তার বেশ কিছু সংস্কার দরকার আছে, যাতে ভবিষ্যতে আর কেউ এসে এইভাবে ভেঙে ফেলতে না পারে।
এবং তার জন্য আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি, বিরুদ্ধে আমরা মানে কাজ করে যাচ্ছি, আমাদের মতামত এগুলো নেওয়া দরকার বলে আমার মনে হয়। এবং আমরা এইটা ছাড়া একটা লেভেল প্লেইং ফিল্ড, এই খালি 3 মাসের ওই অবস্থায় আমরা আর নাই। না, 3 মাস দিয়ে তো কিছুই হবে না। 3 মাস দিয়ে ধরেন আগে 2 বছর পরেও তো নির্বাচন করতে যে আমরা অনেক প্রবলেম দেখেছি। আর এবার তো গত 14 বছরে একেবারে মানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে সর্বোচ্চ বাহিনী পর্যন্ত সব জায়গাতেই দলীয়করণ এবং করাপশন ঢুকে পড়েছে। তো সাকিব, আমরা অনুষ্ঠান শেষ করবো আরেকটি প্রসঙ্গ যেটি আমি বলছিলাম আপনাকে। পুলিশ কমিশনার বলেছেন যে দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা আছে, এবং পুলিশ কমিশনার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেছেন যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় 50 জন যুবক বাড়ি ছেড়েছে, তাদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা আমরা জানতে কাজ করছি, কিন্তু এই বিষয়ে কিছুটা ইত্যাদি ইত্যাদি তিনি বলছেন, এবং তিনি আশঙ্কা করছেন যে এবার একটা জঙ্গি হামলা হবে। তো আমাদের অপেক্ষা করতে হবে যে কি নাটক তারা সাজায়, কারণ প্রতি দুর্গাপূজাতেই কিন্তু একটা ঘটনা ঘটে বা ঘটানো হয়, এবং এরপরে কিন্তু এর আর কোনো ট্রেস থাকে না, এরপরে চলে যায়। এবং এটা কিন্তু এক ধরনের বিশ্ব সিম্পেথি নেওয়ার জন্য, বিশ্বকে দেখানোর জন্য যে দেখো বাংলাদেশ কিন্তু জঙ্গি, আমরা কিন্তু সব জঙ্গি, মানে প্রতি এটা। কি মনে করেন, এই যে আমি যদি আগেই বলে দিই যে জঙ্গি হামলার আশঙ্কা আছে, তো যাদের পুজো হিন্দু সম্প্রদায় তো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, তাই না? পুলিশের কাজ এনশিওর করা সবকিছু, না কিছুই হবে না আমরা দেখছি। এই ইনফরমেশন তো লিক আউট করার দরকার নাই তো, না? রাইট, রাইট। এটা তো আতঙ্কিত করার জন্যই বলা হলো। এটা আসলে জনগণকে এইভাবে বলার কথা না, এটা আতঙ্কিত করার জন্য বলা হচ্ছে। না হলে ওনারা বলতে পারতেন যে আমরা নজর রাখছি, কারো কোনো চিন্তা নাই, আমাদের নিরাপত্তা মানে খুবই কঠিন হবে। এবং এটা না বলে উনি এই কথাটা বলেছেন, এটা উদ্দেশ্য প্রণোদিত। আমি মনে করি এটা সিনিস্টার। এটার মধ্যে একটা আমি মনে করি যে জনগণের কে আতঙ্কিত করার যে একটা অশুভ প্রচেষ্টা, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ ডিএমপি কমিশনার আমরা জানি যে সব কমিশনেরই এখন কিভাবে হয়, কিভাবে তৈরি হয়, তাদের কি কাজ, আমরা সেই সম্পর্কে আপনি আমার থেকেও ভালো জানেন, তবে আমরাও জানি। এখন এখানে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু সুদীর্ঘ ইতিহাসই কিন্তু সাম্প্রদায়িক ইতিহাস, আপনাদেরকে এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ কিন্তু সবসময় সাম্প্রদায়িকতাকে ব্যবহার করেছে তার তার মানে তার লাভের জন্য, তার ক্ষমতার জন্য। কিন্তু তারা কিন্তু অত্যন্ত সাম্প্রদায়িক ছিল। তাকে আমি একটা উদাহরণ দিতে পারি, আমি একটা উদাহরণ সবসময় আপনাকে বলি, যে আসামে যে সমস্ত হিন্দুরা গেছে তাদের জমি সব দখল করে রাখছে আওয়ামী লীগের নেতারা, অথবা তারা নিয়ে দখল করে 72 সালে দখল করে বিক্রি করে তারপরে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। আপনি দেখবেন এদের আপনি যদি করেন দেখবেন আওয়ামী লীগের। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তারা দেখবেন যে সাম্প্রদায়িক শক্তি একদিন একজনকে বলে, পরের দিন কিন্তু তারাই যে সাম্প্রদায়িক শক্তি, তথাকথিত সাম্প্রদায়িক শক্তির সাথে যে তারা কিন্তু টাকা পয়সার লেনদেন করে তাদের সাথে কিন্তু আবার মিলমিশও করে। সুতরাং সাম্প্রদায়িকতা আপনি যেটা বলছেন, আমি মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আতঙ্কিত রাখা আওয়ামী লীগের একটা উদ্দেশ্য, কারণ এটা আওয়ামী লীগের পক্ষে যায়। যদি আওয়ামী লীগ মনে করত যে সত্যি কথা যে আওয়ামী লীগের বিরোধী কোনো দল হিন্দুদের উপরে সত্যিকারের অত্যাচার করেছে, তার কি সত্যিকারের কোনো বিচার আপনি দেখতে পাবেন? আমাকে দেখাতে পারবেন? তারা কিন্তু বলে কিন্তু যে আমাদের বিরোধীরা অনেক অত্যাচার করেছে, কিন্তু কই আমি মামলায় কনভিকশন দেখি না কেন? অনেক নেতার নামে করা হয়েছে, ধরেন বিএনপির নেতার নামে করা হয়েছে। আমি তো শুনে আমি খুবই মানে খুবই দুঃখ ভয়ানক। এটার তো একটা বিচার হতে হবে। বাংলাদেশে সে যেই ধর্মেরই হোক, কেউই ভয়ে থাকবে, নিরাপত্তাহীন ভাবে থাকবে, এটা আপনিও চান না, এটা আমিও চাই না। সুতরাং কারণ আমি আজকে মুসলমান ঘরে জন্মেছি, আমি তো হিন্দু ঘরেও জন্মাতে পারতাম ভাই, এটা তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। তো আমার এবং সাকিব ভাই, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই পর্যন্ত 2টি কনভেনশন হয়েছে বাংলাদেশে, এবং 2টি কনভেনশনেই তারা কিন্তু অভিযোগের তীর তুলেছেন আওয়ামী লীগের দিকে, এবং তারা তালিকা দিয়েছেন কিভাবে আওয়ামী লীগের নেতারা তাদের বাড়িঘর দখল করে রেখেছে।
এবং আমি আপনাকে বলতে পারি যতগুলো ওই যে এবার হয়েছে নাসিরনগর বলেন, যে কোনো জায়গায় বলেন, হ্যাঁ, রামু বলেন, নাসিরনগর বলেন, মানে ব্রাহ্মণবাড়িয়ায়, তারপর নানান জায়গা হয়েছে, আমি এখন আমার লিস্ট এ তো আপনার শেষ নাই কোনো। এগুলোতে আপনি দেখবেন যে এইখানে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা যারা, তারা কিন্তু ওইখানে এই কাজে সংশ্লিষ্টতা থাকবেই। আমি আপনাকে এখন লিখে দিতে পারি। কিন্তু এগুলোর কোনোদিনও বিচার হবে না, কারণ এগুলো দিয়ে তারা প্রথমত কিছু টাকা পয়সা হয়তো কামায়, দ্বিতীয়ত হচ্ছে হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে তারা আতঙ্কিত করে যে আমরা ছাড়া তোমাদের কেউ নাই। এবং আসলে এই আমি মনে করি যে এই আওয়ামী লীগের যাওয়ার পরে বাংলাদেশের একটা সাম্প্রদায়িকতা বিরোধিতা, এইটা যে আমাদের মধ্যে যে কিভাবে, মানে আমাদের এখানে আমরা যেভাবে রাজনৈতিক দলাদলির শিকার হলাম, আমরা যেভাবে সংখ্যালঘুদেরকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করে মুসলমানদের কাছে তাদেরকে এক ধরনের অপ্রিয় করলো, সেইভাবে আমাদের মধ্যে যে দুটো কমিউনিটির মধ্যে যে গ্যাপ বেড়ে গেল, এই ব্যবধান আমাদেরকে কমাইতে কিন্তু অনেক কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে এইটার জন্য আমি মনে করি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধিতার জন্য আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় রোল সবসময় থাকে, আমি মনে করি। এবং এই এটা হ্যাঁ, আমি বলবো না যে পাকিস্তানের সময় হিন্দু বিরোধিতা ছিল না বা সংখ্যালঘুদের বিরোধিতা ছিল না, সেগুলো হয়তো মুসলিম লীগের মধ্যেও ছিল। কিন্তু আজকে এসে যেটা দেখা যাচ্ছে, গত 10-12 বছরে আমরা যেটা দেখেছি, তারা যেহেতু একটা কিছুরও তদন্ত করেন নাই, তারা প্রত্যেকটা জিনিস যেহেতু রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, সেই জন্য আমাদের এই বলা ছাড়া কোনো উপায় নাই যে উনারা রাজনৈতিক স্বার্থে এই কাজগুলো করে থাকেন। আপনার মিউট হয়ে আছে। ধন্যবাদ জনাব সাকিব আলী, আপনার মূল্যবান আলোচনার জন্য। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আলোচনা করেছেন, আশা করি আমাদের দর্শকরা এটি বুঝতে পারবেন। আপনি একটা কথা বলে একটু শেষ করি ভাই, একটা কথা বলে শেষ করি, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড উইথ মানি, প্রত্যেকটা জিনিস কিন্তু টাকার সাথে সম্পর্কিত। মনে রেখেন যে এখানে যতগুলো খুন হয়, এখানে যতগুলো এই যে আগুন লাগানো হবে, রামুতে যে হত্যাগুলো হচ্ছে, যাই বলছেন, প্রত্যেকটার সাথে কিন্তু এই যে আমাদেরকে আতঙ্কে রেখে উনারা এটা চালাতে থাকবেন এবং এই টাকা কামাতে থাকবেন। আশা করি এই উনাদের এই বড় এই 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 বিশাল অন্যায্য, অন্যায়, ইল্লিগাল ব্যবসা বন্ধ হবে, আশা করি। এটুকু বলেই শেষ করছি, ধন্যবাদ। এবং এ ব্যাপারে আমি আহ্বান জানাবো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোন আছেন, তারা যেন সতর্ক থাকেন এবং তাদের প্রতিবেশী যেসব মুসলিমরা আছেন তারাও যেন ঐক্যবদ্ধভাবে এই জাতীয় যে কোনো দুরভিসন্ধি ঠেকিয়ে দেন। কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই দেশকে আমরা একটি গোষ্ঠী যদি আমাদেরকে সাম্প্রদায়িক বানিয়ে ফেলতে চায়, আলটিমেটলি এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ।